আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম দেশগুলোর পাশাপাশি ইউরোপ, অস্ট্রেলিয়া এবং আমেরিকায় অবস্থিত বাংলা ভাষাভাষী আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং সম্মানিত অভিভাবকগণ, আপনাদের সবাইকে জানাচ্ছি রামাদান কারিম এবং ঈদ মুবারক এর শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমত এবং করুণায় আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে বাসায় হোম ম্যানেজমেন্টটা নিয়ে কথা বলবো। যেহেতু ঈদের ছুটিতে সবাই চলে যাচ্ছি, বিশেষ করে মুসলিম দেশগুলাতে যেহেতু ২-৩ দিন ছুটি থাকে, বা বাসায় কিভাবে হোম ম্যানেজমেন্টটা করবেন, অকুপেশনাল থেরাপিটা দিবেন, শিশুটাকে কিভাবে একটু কেয়ার করতে পারেন, সেটা নিয়ে মূলত কথা বলবো। এটা যে শুধু ঈদের সময় কাজে লাগবে তা না। ঈদ পরবর্তী সময়ে যখনই বিশেষ করে দেখা গেছে যে ইউরোপে কিন্তু এখন প্রচন্ড ঠান্ডা চলতেছে, হ্যাঁ, বাসা থেকে বের হতে পারতেছেন না, একদমই মুভমেন্ট করতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনারা বাসায় শিশুটাকে কিভাবে অকুপেশনাল থেরাপি সেবা দিতে পারেন সেটা নিয়ে একটু কথা বলবো। ক্লিয়ার? তাহলে হোম বেজ ওটি ম্যানেজমেন্টটা মূলত আজকে আমাদের মেন প্রায়োরিটি থাকবে। তো লাইভের শেষে আমি আপনাদের অনেক কোশ্চেন ছিল, সেই কোশ্চেনগুলোর উত্তর দিব ইনশাআল্লাহ। তো প্রথম যেটা করতে হবে, দয়া করে আপনাদের যেটা করতে হবে, একটা রুটিন তৈরি করতে হবে বাসায়। যে বাসায় যে শিশুটাকে যে অকুপেশনাল থেরাপিটা দিবেন, কিভাবে দিবেন, এটার জন্য একটা রুটিন তৈরি করতে হবে। জি, রুটিন তৈরি করতে হবে। রুটিনটা খুবই ইম্পর্টেন্ট এবং রুটিনটা হতে হবে ভিজুয়াল রুটিন। ভিজুয়াল, যে ভিজুয়াল রুটিন হতে হবে। সেই জন্য দেখে যে আমাদের রুটিনের উপর একটা ভিডিও আছে, চাইলে আপনি দেখতে পারেন রুটিনটা, এবং সেটা দেয়ালে বা দরজায় বা ওর টেবিলের উপর এটা লাগানো থাকবে। হ্যাঁ, এটা একটা নির্দিষ্ট পরিমাণ, মনে করেন যে বাচ্চার ছোট বয়স, বাচ্চার ৩ বছর বয়স বা ৪ বছর বয়স, হ্যাঁ, বাচ্চার ৮ বছর বয়স, সেই বয়স অনুযায়ী এবং তার লেভেল অনুযায়ী কিন্তু রুটিনটা চেঞ্জ হবে। হ্যাঁ, রুটিনটা বেশি কমপ্লেক্স হবে হলো যখন তার লেভেলটা ভালো, রুটিনটা একদম সিম্পল হবে যখন তার লেভেলটা দুর্বল। এই জন্য আর কি। তাহলে রুটিনটা কিভাবে করতে পারেন, যেমন রুটিনটাকে আপনারা যেটা করতে পারেন, প্রত্যেকটা পিকচার একটা A4 সাইজ পেপার যদি নেন, একটা কাগজ A4 সাইজ, একটা কাগজকে প্রাথমিকভাবে আপনারা ৪ টুকরা করে দিবেন। ৪ টুকরা, ৪টা ছবি দিলেন। যেমন সকালে ঘুম থেকে উঠা দিলেন একটা, ক্লিয়ার? তারপরে দিলেন টয়লেট একটা দিলেন, ঠিক আছে? তারপরে দিবেন হলো আপনার দাঁত ব্রাশ দিবেন, টিথ ব্রাশ দিবেন, তারপর ড্রেসিং দিবেন। এই ধরনের কাজগুলো কিন্তু আপনারা করতে পারেন। তাহলে আপনারা কিভাবে করবেন, যে যে টয়লেটের একটা ছবি, তারপরে আপনারা করতে পারেন আহ দাঁত ব্রাশের একটা ছবি, তারপরে একটা ড্রেসিং এর একটা ছবি, তারপরে গোসলের ছবি, ঘুমের ছবি, কমন ছবি, খাওয়া দাওয়ার ছবি, প্লের ছবি, কমন কিছু ছবি আপনারা কিন্তু ইউজ করতে পারেন। ঠিক আছে? এখন আসেন যে কি করবেন তাহলে, যে স্যার এই ছবিগুলো কি করবেন। প্রথমে এই ছবিগুলো আপনি এ4 পেজে আপনারা এই ছবিগুলোকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন। আপনারা কি করবেন, প্রিন্ট আউট করে নেবেন, প্রিন্ট আউট করে ল্যামিনেটিং করে নেবেন। তারপর আপনারা কাটবেন, অথবা কেটে ল্যামিনেটিং করে নিতে পারেন। তাহলে সাইডের যে এজিং গুলো আছে ওইগুলো আর নষ্ট হয় না, অনেকদিন ইউজ করা যায়। এবং অবশ্যই বেলকু ইউজ করবেন। বেলকু কোনটা, ওই যে জুতার মধ্যে যে লাগায় বেলকু, এই ধরনের বেলকু কিন্তু আপনারা ইউজ করতে পারেন। সাপোজ আপনার বাচ্চা আপনার বাচ্চা ৫ বছর বয়স, ও আসলে মিড লেভেল অটিজমে আছে, সে কিছুটা বুঝে কিছু বুঝে না, তাহলে ফ্ল্যাশ কার্ড, এই যে ফ্ল্যাশ কার্ডটা আপনি প্র্যাকটিস করেছেন, তাহলে কি করলেন, এই যে যেমন প্রথমে টয়লেটে একটা ছবি লাগালেন, ৫টা ছবি লাগালেন, একটা টয়লেট, একটা দাঁত ব্রাশ, একটা জামা কাপড় পরা, একটা খাওয়া দাওয়া করা, একটা প্লে, অথবা একটা ঘুম, ৫-৬টা ছবি রাখবেন। এই সেম ছবিগুলো কিন্তু আবার এখানে বেলকু দিয়ে রাখবেন, বেলকু দিয়ে রাখবেন, এবং সেম ছবি কিন্তু ২টা করে বানাবেন, ২টা। কারণ এই যে সে দাঁত ব্রাশ টয়লেটের সাথে টয়লেটের ছবিটা ম্যাচ করবে, বেলকু দিয়ে লাগাবে, তার মানে তার টয়লেট করা শেষ। এখন বাকিগুলা যেটা করবেন, ওই যে দেয়ালে যে এটা দিচ্ছেন, এটা নিচে একটা কাপড়ের একটা ব্যাগ বানাই দিলেন, বা একটা একটা এই যে এনভেলাপের বক্স আপনি কেটে ওই দেয়ালের নিচে রেখে দিলেন, সেখানে ওই সবগুলা ফ্ল্যাশ কার্ড থাকবে, ভিজুয়াল কার্ডগুলা থাকবে, সেগুলো নিয়ে সে শুধু ম্যাচ করবে। তার কাজ হলো ম্যাচ করা মানে হলো তার এই কাজটা শেষ। জি, এই কাজটা শেষ। সেটা হতে পারে সকাল থেকে রাত পর্যন্ত। এই রুটিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রুটিন। আপনারা বোঝার চেষ্টা করুন, যেমন আমরা সকালবেলা আমরা কি করতাম, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ, আমরা সিদ্ধান্ত নিতাম না যে রাত ১২টার পরে আমরা ইংরেজি পড়বো, বা অনেকে রাত ১২টার পরে অঙ্ক নিয়ে বসতো, ১০টার পরে যে যখন সবাই ঘুমায় যাবে সারা রাত, বৃহস্পতিবার সারা রাত আমরা অঙ্ক করতাম, অ্যালজাবরা গুলা করতাম, ঠিক না? যে আবার কঠিন যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলো, বা ইংলিশটা হয়তো বা ফজরের নামাজের পরে পড়তাম, যেন ব্রেনে সবকিছু মুখস্থ থাকে, ঠিক না? তো এই যে ব্যাপারগুলা, এগুলো আমরা কেন করছি, কারণ রুটিন আমাকে
গাইডলাইন দেয়, একটা সুন্দরভাবে একটা স্ট্রাকচার, একটা ডিসিপ্লিন জীবনের নিশ্চয়তা দেয় রুটিন। হ্যাঁ, রুটিনটা থাকলে কি হয় যে সে বুঝতে পারে যে সে সারাদিন কি করবে। আমাদের অনেক বাচ্চা আছে যে অস্থির হয়ে যায়, কারণ সে জানে না যে সে কি কাজ করবে। এই যে একটা সমস্যার কারণে দেখা গেছে যে বাচ্চাগুলোর অস্থিরতা এবং বিহেভিয়ারাল প্রবলেম, স্ট্রেস এগুলো অনেক বেড়ে যায়। তো এই জন্য আপনারা যেটা করবেন যে তাকে একটা ভিজুয়াল একটা রুটিন দিবেন। তার একটা ভিজুয়াল রুটিন থাকা এটা তার অধিকার। জি, এটা তার অধিকার। হ্যাঁ, আমরা এখনো বুঝতেছি না যে স্পেশাল বাচ্চা বা বিশেষ বাচ্চা বা অটিজম বাচ্চাদের সাথে কিভাবে কাজ করব, কারণ কেউ আমাদের গাইডলাইন দিচ্ছে না। আপনারা দয়া করে এই রুটিনটা তৈরি করুন, আমাকে কথা দেন আপনারা রুটিনটা তৈরি করুন, এবং রুটিন রিলেটেড যা যা লাগবে, ভিজুয়াল রুটিন রিলেটেড যা যা লাগবে আমি চেষ্টা করব আপনাদের ভিডিওর মাধ্যমে হোক, সরাসরি ফ্ল্যাশ কার্ড তৈরি করে হোক, আমি আপনাদের সাহায্য করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু আপনারা করেন, কারণ এটা না করলে কিন্তু বাচ্চা আগাবে না। এবং যাদের লেভেলটা দুর্বল তাদেরকে কি করবেন, A4 পেজের 4টা টুকরা করবেন, আর যাদের লেভেলটা ভালো A4 পেজটাকে 8টা টুকরা করে নেবেন। 8টা টুকরা মানে 4টা ছবিরই 2টা করে করলেন। কারণ লেভেল যাদের ভালো তাদের ছোট পিকচার হলেও সমস্যা নেই, ওই যে আমাদের পাসপোর্ট সাইজের পিকচারটা তার থেকে একটু বড়। এটা একটা জিনিস। আরেকটা হলো যে যেসব বাচ্চারা পড়তে পারে তাদের জন্য কিন্তু নিচে কিন্তু এই অ্যালফাবেটটা লেখা থাকবে, যেমন ইটিং, টয়লেটিং, বাথিং, হ্যাঁ, বা শাওয়ার, হ্যাঁ, ফিডিং, এই যে এইভাবে ড্রেসিং, হ্যাঁ, আউটডোর প্লে। তো এইভাবে যে উপর নিচে একটা দোলনার ছবি থাকলো, বাইরে আউটডোর প্লে, গার্ডেনিং বাগান করার একটা ছবি থাকলো, নিচে গার্ডেনিং লিখে রাখলেন, বাংলা অথবা ইংরেজি অথবা সে যেই ভাষায় থাকে, সে আপনি যেই দেশে থাকেন, আপনি যদি আরব কান্ট্রিতে থাকেন তাহলে আরবি ভাষায় লিখবেন। আপনি যদি ইংলিশ কান্ট্রি গুলোতে থাকেন বা আপনি যদি ইউরোপের বিভিন্ন দেশে থাকেন তাহলে ওই দেশের ভাষায় আপনি লিখবেন, যেন যেহেতু আপনারা ওই দেশের সিটিজেন হয়ে গেছেন, ওই দেশের ভাষাটা তার জানা দরকার, ওইভাবে লিখবেন। অথবা 2টা ল্যাঙ্গুয়েজও চাইলে ইউজ করতে পারেন, কেউ চাইলে সমস্যা নেই। আমরা যেমন বাংলা এবং ইংরেজিও কিন্তু সেখানে ইউজ করি। তাহলে আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন যে রুটিনটা কিভাবে। প্রথম দিকে একটু সিম্পল রুটিন করে, সকাল থেকে রাত পর্যন্ত বাচ্চাটা কি কি করে, একদম বেশি স্পেসিফিকে যাবেন না। ও আগে বুঝুক রুটিনটা। হ্যাঁ, শুধু ম্যাচ করবে। যখন সে বুঝে যাবে তখন আর তেমন আপনার কোনো কাজ থাকবে না। আপনি শুধু বলবেন তোমার রুটিন দেখো, তোমার রুটিনে ম্যাচ করো। কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে যখন বাচ্চাটা এই ম্যাচিংটা বুঝে যাবে, ফ্ল্যাশ কার্ড ম্যাচিংটা বুঝে যাবে রুটিনের, তখন আপনি ঘড়িটা দিবেন, টাইম। জি, টাইমটা দিবেন। ডিজিটাল দিতে পারেন, অথবা আপনি ডিজিটাল দিতে পারেন, অথবা চাইলে অ্যানালগ ঘড়ি দিতে পারেন, কাটা ঘড়ি দিতে পারেন। কিভাবে দিবেন? তাহলে প্রথমে যে এই যে আপনি যে বোর্ডে একটা একটা বড় একটা কাগজের মধ্যে আপনি বেলপুরগুলা লাগাইলেন, বা দেয়ালের মধ্যে লাগালেন, বা ইয়াতে লাগালেন, পিছনে তো একটা সুন্দর একটা পোস্টার পেপার দেওয়া থাকবে, পোস্টার পেপার দেওয়া থাকবে না? এই পোস্টার পেপার এখানে আপনি যেটা করবেন যে 7 লিখে দুইটা ডট দিয়ে, 2টা 0 0 দিয়ে AM, হ্যাঁ, এটা দিবেন টয়লেট। তাহলে 7 AM এ টয়লেট। তো 7:20-তে কি হবে, দাঁত ব্রাশ হবে, তারপরে ড্রেস চেঞ্জ হবে, ব্রেকফাস্ট হবে। এইভাবে কিন্তু আপনি চাইলে বাচ্চাটাকে শেখাবেন, তাহলে সে সকাল থেকে যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত কাজগুলা সে সুন্দরভাবে করতে পারলো। এটা কিন্তু আপনি চাইলে 2টা ভাগে ভাগ করে নিতে পারেন, 3টা ভাগে ভাগ করে নিতে পারেন। কারণ কি, তাহলে একটা বিশাল লম্বা হয়ে যাবে, সে তো তার নাগালেই পাবে না। তার ভিজুয়াল লেভেলের মধ্যে থাকতে হবে। তো নর্মালি আমরা যেটা করি, আচ্ছা, 3টা ভাগে ভাগ করে নিলেন, ঠিক আছে? তাহলে কি কি করলেন? প্রথমে লেভেল যাদের ভালো আর লেভেল দুর্বল, আমি তো প্রথমে বলছি যে শুধু ফ্ল্যাশ কার্ড দিবেন, শুধু ম্যাচ করবে, ঠিক আছে? এবং ভিজুয়াল এটা তার চোখের সামনে থাকবে, তার চোখের লেভেলে থাকবে। আপনি যদি আকাশের উপরে লাগাই রাখেন হবে না, তো দরজার উপরে ঠিক আছে, অন্যভাবে নেবেন না, তার চোখের সামনে থাকতে হবে, লেভেলের মধ্যে থাকতে হবে, এই যে লেভেল, ঠিক আছে? এটা একটা জিনিস। আরেকটা যেটা করতে পারেন, তাহলে ভালো লেভেল বাচ্চাদের জন্য যেটা করবেন, স্পেসিফিক। যেমন স্পেসিফিক বলতে কি বোঝাচ্ছি? স্পেসিফিক বলতে যেমন টয়লেটে যখন যাবে, টয়লেটের জন্য আলাদা শিডিউল লাগবে। খাবার খাবে তখন আলাদা শিডিউল তার টেবিলের মধ্যে থাকতে হবে। জি, জি। একটু টাফ প্রথম দিকে, একটু কষ্ট হবে, কিন্তু এটা হলো পিকচার এক্সচেঞ্জ কমিউনিকেশন সিস্টেম। ঠিক আছে? আপনারা চাইলে কিন্তু, আপনারা যারা উন্নত বিশ্বে থাকেন এদের ওনাদের একটা সুবিধা আছে। আপনারা চাইলে কিন্তু আইপ্যাড বা ডিজিটাল আইপ্যাডে কিন্তু এগুলো অ্যাভেলেবল পাওয়া যায়। আপনারা চাইলে এগুলো অ্যামাজন থেকে বা বিভিন্ন ওদের স্কুলে কথা বলে আপনারা কিনে নিতে পারেন। এগুলো ওদের দেশে পাওয়া যায়, আমাদের দেশে এত অ্যাভেলেবল না। হ্যাঁ, অ্যাভেলেবল না, এবং এক্সপেন্সিভ হওয়ার কারণে আমরা অনেকেই সেগুলো ইউজ করতে পারি না। ঠিক আছে? তো আমাদের জন্য ওই কাগজের ওই পিকচার এক্সচেঞ্জটা অনেক ভালো। তবে পিকচার এক্সচেঞ্জটা আসলে অনেক ভালো। কারণ কি, আপনি যখনই একটা আইপ্যাড দিবেন সে কি করবে, ওইটা চেঞ্জ করে সে ইউটিউবে চলে যাবে। হ্যাঁ, সে গেমে চলে যাবে। এই কারণে আমরা অনেক সময় দিতে চাই না। ঠিক আছে? ডিজিটাল ডিভাইস ইউজের পিছনে কিছু দুর্বলতাও থাকে আবার কিন্তু। তো এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন।
তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে রুটিনটা কিভাবে করবেন। রুটিন রিলেটেড কোনো কোশ্চেন থাকলে দয়া করে যে লাইভের মধ্যে জানাবেন, এবং আমি লাইভ শেষ করার সময় আমি আপনাদের সবগুলা কোশ্চেনের উত্তর দেবো, কারণ অনেকগুলা কোশ্চেন জমা হয়ে আছে। আচ্ছা, তা এবার আসেন দ্বিতীয় নম্বরে কি করবেন, যে স্যার রুটিন তো করলাম, তাহলে কাজটা কি করব। এবার আসেন দ্বিতীয় নম্বর হলো সেন্সরি ডায়েট। জি, সেন্সরি ডায়েটটা করবেন। কি ধরনের ডায়েট এটা? এটা হলো খাবারের একটা ডায়েট। এটা একটা তালিকা যা প্রত্যেকটা শিশুর জন্য আলাদা আলাদাভাবে নির্দিষ্ট করে তৈরি করা হয়ে থাকে তার সেন্সরি চাহিদা পূরণ করার জন্য। জি, এক একটা বাচ্চার সেন্সরি চাহিদা কিন্তু এক এক রকম। আমরা সবাইকে ওই যে প্যারাসিটামল, জ্বর হলে প্যারাসিটামল দিই, তাহলে তো এগুলো তো দোলনা, জিম বল, শ্যাম্পুরিং এগুলো তো খেলনার দোকানে পাওয়া যায়, স্পোর্টসের দোকানে পাওয়া যায়, এগুলো কিনে নিলেই হয়। শুধু শুধু অত ভীষণ থার্পিস্টের কাছে গিয়ে টাকা নষ্ট করার কি দরকার, ঠিক না? ওষুধ তো আসলে ডিসপেন্সারির দোকানে অ্যাভেলেবল পাওয়া যায়, শুধু শুধু টাকা নষ্ট করে ডাক্তারের কাছে যাবো কেন, ঠিক না? একসময় এমবিবিএস ডাক্তারই অ্যানাফ ছিল, এখন কেন এমবিবিএস ডাক্তারের কাছে যাই না, এখন কেন পেডিট্রিশিয়ানের কাছে যেতে হয়, নিউরোলজিস্টের কাছে যেতে হয়, হ্যাঁ, অর্থোপেডিক্সের কাছে যেতে হয়, হার্ট স্পেশালিস্টের কাছে যেতে হয়, ঠিক না? তো জিনিসটা আসলে এরকম, একটু ভাবার চিন্তা করেন, একটু বুঝতে হবে, দয়া করে অন্যভাবে নেবেন না। হ্যাঁ, কারণ ওনারা ওই লাইনে এক্সপার্ট, আপনাকে স্পেসিফিক জায়গায় যেতে হবে। হ্যাঁ, যারা পেডিয়াট্রিক অকুপেশনাল থেরাপি, যারা শুধু শিশুদের নিয়ে কাজ করে, আপনাকে তাদের কাছে যেতে হবে। হ্যাঁ, এখন আসেন এটা কিভাবে করবেন, আমি সুন্দরভাবে একটু বোঝানোর চেষ্টা করবো, আপনারা যারা চেষ্টা মনোযোগ দিয়ে একটু শুনবেন যে আমি কি বলতেছি। হুম, এটাকে ৩ ভাগে ভাগ করি আমরা, এই সেন্সরি ডায়েটটাকে। জি, ডায়েট চার্টটাকে। এটা কিন্তু ব্রেইনের একটা ডায়েট। এটা খাবারের মতো যেমন একটা ডায়েট। খাবারের যেমন একটা ডায়েট থাকে না? যে সকালবেলা রুটি খাবেন, দুপুরবেলা ভাত খাবেন, রাত্রেবেলা শুধু ফ্রুটস খাবেন আর কিছুই খাবেন না। এরকম বাচ্চাদের জন্য একটা রুটিন, সেন্সরি রুটিন, ব্রেইনের রুটিন। এটাকে ৩ ভাগে ভাগ করা হয়। অ্যালার্টিং লেভেল, অর্গানাইজিং, কামিং। ৩ টা ভাগে ভাগ করা হয়, মনে রাখবেন। কি বললাম প্রথমে? অ্যালার্টিং। দ্বিতীয় নম্বরে কি বললাম? অর্গানাইজিং। তৃতীয় নম্বরে কি বললাম? কামিং। ঠিক আছে? এগুলো আমাদের যখন প্যারেন্টস ট্রেনিং আপনারা নিবেন 1:1 বসে বসে, পৃথিবীর যেখানেই থাকুন, অনলাইনে অথবা সরাসরি এসে, তখন আমরা হাতে কলমে আপনাকে এটা শিখিয়ে দেবো। তো সেই বাবা মারা সবচেয়ে বেশি উপকৃত হয় যারা সরাসরি শিখে যাচ্ছে আমাদের কাছ থেকে, এবং তাদের ওই থেরাপি সেন্টারের পিছনে ধর্ণা দিতে হচ্ছে না, বা তাদের যে এক্সপেন্সিভ যে থেরাপিগুলো সেটা নিয়ে ভাবতে হচ্ছে না। খুব অল্প টাকার বিনিময়ে আপনারা প্যারেন্টস ট্রেনিংটা পেয়ে যাচ্ছেন আমাদের। আগ্রহী যারা আছেন তারা অবশ্যই আমাদের ফোন নম্বরে যোগাযোগ করে প্যারেন্টস ট্রেনিং এর জন্য আপনাদের নামটা রেজিস্ট্রেশন করে নিতে পারেন। এখন আসেন যে অ্যালার্টিং লেভেলে কি করবেন। অ্যালার্টিং লেভেল ৩টা লেভেলে ভাগ করছেন। আপনার হাতে ১ ঘন্টা সময় আছে। ওই যে থেরাপির টাইম বললাম ১ ঘন্টা, সেটা হতে পারে মিনিমাম ৪০ থেকে ১ ঘন্টা সময় যদি আপনার হাতে থাকে, তাহলে আপনি কি করবেন? আপনি এই সেন্সরি ডায়েটটা করাবেন। তাহলে তার আগে আপনাকে রুটিন করে নিতে হবে সেন্সরি ডায়েটটা। জি, হুটহাট করে থেরাপি নিবেন, যা ইচ্ছা তাই করাবেন, হবে না। আপনার বাচ্চার প্রয়োজনটা কি? সাপোজ আপনার বাচ্চার লেভেলটা, আমি একটা উদাহরণ, ২ টা উদাহরণ দিব এখানে। হ্যাঁ, ২ টা উদাহরণ দিয়ে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, একটা হাই ফাংশনিং বাচ্চা দিব যাদের লেভেলটা ভালো, আর একটা লো ফাংশনিং বাচ্চা যাদের লেভেলটা দুর্বল, ২টা। তাহলে প্রথমে আসেন লো ফাংশনিং বাচ্চার ক্ষেত্রে যে এক্সাম্পল হতে পারে, তার জন্য আমি কি করতে পারি? যেমন তার অ্যাসেসমেন্ট করে আমি দেখলাম যে এই বাচ্চাটা অনেক অস্থির, চঞ্চল, একটা জায়গায় স্থির হয়ে বসে না। এই বাচ্চাটার টাচে প্রবলেম আছে, মানে ট্যাকটাইল, সবকিছু ধরতে চায় না। এই বাচ্চাটা ওরাল মোটরের প্রবলেম আছে, খুব সেন্সিটিভ, মুখে টাচই করতে দেয় না। হ্যাঁ, এই ৩টা প্রবলেম হয়তোবা আমি পাইছি। উদাহরণস্বরূপ আরকি। তাহলে কি পাইলাম? একটা অস্থিরতা, চঞ্চল, এক জায়গায় স্থির হয়ে বসতে পারে না, টাচের সমস্যা, ওরাল মোটর প্রবলেম। তাহলে এটার জন্য তাহলে অস্থিরতার জন্য দায়ী কে? আমাদের ভেস্টিবুলার সেন্সরি সিস্টেম। আমি ডিটেইলসে যাবো না, তাহলে লাইফটা অনেক বড় হয়ে যাবে। আপনাদের কোশ্চেনের উত্তরও তো দিতে হবে। ঠিক আছে? তাহলে ভেস্টিবুলার সেন্সরি সিস্টেম নিয়ে আমি কিছু বলবো না। আরেকটা হলো টাচের সমস্যা, তার মানে ট্যাকটাইল সেন্সরি সিস্টেম। ওরাল মোটরের সমস্যা, তার মানে অডিটরি এবং গ্যাস্ট্রিটরি সেন্সরি সিস্টেমের দুর্বলতা আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই 4টা সেন্সরি সিস্টেম পেলাম। হ্যাঁ, স্বাদ, গন্ধ, ভেস্টিবুলার সিস্টেম এবং টাচ। তাহলে 4টা সেন্সরি সিস্টেম নিয়ে কিন্তু আমি এই প্ল্যানটা সাজাবো, এবার সেন্সরি ডায়েটটা করবো। সেন্সরি ডায়েটের মধ্যে আমি যেমন 5টা কাজ রাখলাম, কারণ আমার যেহেতু ১ ঘন্টা সময় আছে, ১ ঘন্টা আমি চাইলে 4টা কাজ করতে পারবো। যত কম কাজ নেওয়া যায়, বেশি কাজ দেবেন না। অনেক প্যারেন্টস আছেন, স্যার কাজ দেন, কাজ দেন, কাজ নিয়ে ভরাই রাখছে, কিন্তু কাজ তো সে করতে পারতেছে না। তাড়াহুড়া করা যাবে না। একটা কাজ মিনিমাম ১০ মিনিট যদি করতে পারে, তাহলে তার অস্থিরতা কমবে। এখন আমরাই অনেক সময় বাচ্চাকে অস্থির বানায় ফেলি অতিরিক্ত কাজ দিয়ে। হ্যাঁ, একটা শেষ না হতে হতে আরেকটা দিয়ে দিই। এটা করবেন না। হ্যাঁ, প্রথমে যে কাজটা নিলাম, যেহেতু আমি জানি যে তার অস্থিরতা বেশি, তাকে প্রোপ্রিওসেপ্টিভ স্টিমুলেশন এবং ভেস্টিবুলার স্টিমুলেশন দিতে হবে। সেক্ষেত্রে আমি যেটা করলাম, তাকে একটা দোলনা দিলাম। জি, দোলনা, বাসায় দোলনা লাগানোর পরামর্শ দিলাম।
তাকে দোলনা করতে দিলাম প্রথম দিকে আনস্ট্রাকচার। এই কাজটাকে 3 ভাগে আমরা ভাগ করে নিচ্ছি, আনস্ট্রাকচার, সেমি স্ট্রাকচার, স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল প্লে, থেরাপিউটিক প্লে। তাহলে আনস্ট্রাকচারটা আমি 15 দিন দিব তাকে খেলার জন্য। এর মধ্যে আমি কোনো স্ট্রাকচার দিব না, সেমি স্ট্রাকচার দেবো না, সেমি স্ট্রাকচার দেবো 15 দিন পরে। তাহলে এখন শুধু আমি তাকে দোলনা করতে দিলাম স্লো রিদমিক মুভমেন্টে। তখন আপনি মিউজিক দিতে পারেন, মিউজিক্যাল কোনো কিছু দিয়ে রাখতে পারেন, এগুলো আপনি পারেন চাইলে, সমস্যা নেই। আচ্ছা, এটা একটা জিনিস। আরেকটা যেটা করতে পারেন আপনি, যেটা করতে পারেন আপনি আপনি যেটা করতে পারেন সেটা হলো যে ওরাল মোটর। এবার হলো আমি অস্থিরতার জন্য তাকে আমি সুইং দিলাম। এখন টাচ আছে, তো টাচের জন্য আমি কি করবো? টাচের জন্য হলো সেন্সোরিয়াল প্লে, প্লে ডো। অনেকে ব্রাশের কথা বলেন, অনেকে মার্জনের কথা বলেন, দয়া করে এগুলোতে যাবেন না, এগুলো হলো পেসিভ। আপনারা একটিভ কাজ করার চেষ্টা করেন। একটিভ যদি না করতে পারেন তাহলে কিন্তু বাচ্চাটা ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছে আমাদের উপরে, হ্যাঁ। তো এটা আমরা কখনোই চাবো না যে আমার বাচ্চাটা সারা জীবন আমার উপর নির্ভরশীল থাকবে। আমি চাবো সে ইন্ডিপেন্ডেন্টলি কিছু করতে পারে। যাদের আউটডোর ফেসিলিটিস আছে, আউটডোর ফেসিলিটিস না থাকলে ইনডোর আছে, বাসায় একটা বারান্দা আছে, বারান্দাতে একটু বাগান করেন, হ্যাঁ, একটু মাটি রাখেন, একটু বালি রাখেন, বা গোসলের সময় একটু শেভিং ক্রিম দেন, শেভিং ক্রিম দিয়ে তাকে খেলতে দেন, ঠিক আছে? হ্যাঁ, লোশন দিয়ে তাকে একটু মাখায় দেন শরীরটাকে। তারপরে বিভিন্ন ধরনের চাল ডাল এগুলা দিয়ে আপনি একটু খেলতে দিতে পারেন, একটা বলের মধ্যে বসাই দিতে পারেন। এই যে যে সেন্সোরিয়াল প্লে, মেসি প্লে গুলা খুব ভালো কাজ করে। উন্নত বিশ্বে দেখবেন আপনি প্রতিদিন আধা ঘন্টা, সর্বনিম্ন আধা ঘন্টা থেকে 40 মিনিট আপনার আউটডোর প্লেতে রাখতে হয়, সান এক্সপোজারের জন্য রাখে অথবা মেসি প্লের জন্য রাখে। কারণ এটা তাদের নিয়ম। এবং শীত প্রধান দেশে শীতে মানে ঠনঠনের ঠান্ডা, তারপরে দেখবেন যে তারা বাইরে খেলতেছে, তারা বাইরে কাজ করতেছে। অনেক দেশ আছে আপনারা দেখবেন, আপনারা যারা ইউরোপে থাকেন তারা এই জিনিসগুলো দেখে থাকেন। আচ্ছা, তারপরে হলো ওরাল মোটর, তার মানে একটা মাসাজ দিতে হবে। তো মাসাজটা কিভাবে দিতে হবে? আমার মাসাজের উপরে অনেকগুলা ভিডিও আছে আলহামদুলিল্লাহ, ওরাল মোটর থেরাপি। তো দয়া করে ওইখান থেকে আপনারা শিখে নেবেন। তার মাসাজের মাধ্যমে কি হবে, তার গ্যাস্ট্রেটরি এবং অলফ্যাক্টরি যে সেন্সরি সিস্টেমটা আছে, সেই সেন্সরি সিস্টেমটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এই যে যে মাসাজগুলো দিলাম, এই যে যে মাথা মুখের মাসাজগুলো দিলাম, হুম, এই যে মাসাজগুলো দিলাম, এইটা একটা এই জিনিসগুলা, তাহলে এই যে যে মাসাজের মাধ্যমে কি হলো, সেই জিনিসগুলা সুন্দরভাবে করে ফেলতে পারলো। ঠিক আছে? তাহলে দুর্বল বাচ্চাদের ক্ষেত্রে যে আমরা কি করলাম, তার সিমটম পেয়েছিলাম আমি কি, অস্থিরতার জন্য আমি এই যে দোলনা দিলাম প্রথম দিকে, আরো কাজ দিব পরে, 15 দিন পরে, এখন না। আর টাচের জন্য আমি সেন্সোরিয়াল প্লে দিলাম, ওরাল মোটরের জন্য মাসাজ দিলাম, ঠিক আছে? এটা। আচ্ছা, এবার আসেন মিড, মানে মাইল্ড অটিজম, মাইল্ড টু মডারেট, মাইল্ড টু মডারেট অটিজমের জন্য আমাকে স্ট্রাকচার কিছু কাজ বেছে নিতে হবে। যে স্ট্রাকচার কাজ, স্ট্রাকচার কাজটা কি? এটাকে আমি সেমি স্ট্রাকচার টু স্ট্রাকচার কাজের মধ্যে চিন্তা করবো। তার মানে সে আনস্ট্রাকচার নাই, যেহেতু সে মাইল্ড লেভেল, সে অনেক কিছু বুঝে, তার আন্ডারস্ট্যান্ডিং লেভেল অনেক ভালো। আমার টার্গেট, এবার টার্গেট ওয়াইজ হতে হবে। যেমন আমার টার্গেট হলো, ওকে আমি আগামী 15 দিনের মধ্যে ওকে আমি কালার শিখাবো, 7টা কালারের নাম শিখাবো। যে স্যার কালার তো অলরেডি পারে, তাহলে অন্য কিছু শিখাবেন। 7টা ফ্রুটসের নাম শিখাবেন, 7টা ফুলের নাম শিখান, 7টা আপনি সেভেন কোনো কিছু ইউটেন্সিলের নাম শিখান, হাউস হোল্ড আইটেমের নাম শিখান, ইলেকট্রনিক্স আইটেমের নাম শিখান। আপনার টার্গেট কি? টার্গেট অনুযায়ী, হ্যাঁ। আপনার আপনি চাইলে ফ্যামিলি মেম্বারদের নাম শেখাতে পারেন, ছবি শেখা, ছবি ম্যাচিং করাতে পারেন। এটা আপনার টার্গেট, ফ্যামিলি রিলেশন মেম্বার্স এই ধরনের। যেমন আমার টার্গেট হলো, এই যে বললাম, খালি কমন একটা বলি যেন সবাই বুঝতে পারেন। যেমন কালার, কালারে কি করলেন আপনারা, কালার দিয়ে কি করলেন, আপনার টার্গেট, তাহলে আপনি 7টা কালার নিলেন রেনবো কালার। প্রথম দিকে কি করলেন আপনি, আপনি প্রাইমারি কালার নিলেন। প্রাইমারি কালার 3টা, কি কি? লাল, সবুজ, হলুদ। তাহলে লাল সবুজ হলুদ 3টা প্রাইমারি কালার নিলেন। 3টা প্রাইমারি কালার আপনি কি করলেন, 3টা প্রাইমারি কালার আপনি যেটা করলেন সেটা হলো যে আপনি সবগুলো 2টা করে বল দিলেন। তাহলে লালের সাথে লাল, হলুদের সাথে হলুদ, সবুজের সাথে সবুজ, ঠিক আছে? এই 3টা থেকে পরবর্তীতে সেকেন্ডারি কালারগুলো তৈরি হবে। তাহলে আমার টার্গেট হলো, আমি এই যে এই লেভেলের বাচ্চাটাকে আমি ওয়াকিং শেখাবো, একটা সুন্দর ক্যাট ওয়াক। তাহলে একটা শুরু থাকতে হবে এবং একটা শেষ থাকতে হবে। আপনি শুরু এবং শেষের মধ্যে 8 থেকে 10 ফিট একটা ডিস্টেন্স দিলেন। শুরুটা আপনি একটা সার্কেল এঁকে দিলেন, সার্কেল এঁকে ওর 2টা পায়ের ছবি দিয়ে দিবেন ফ্লোরের মধ্যে। আপনি চাইলে কালার পেন্সিল ইউজ করতে পারেন বা স্কচ টেপ ইউজ করতে পারেন, শ্যালো ট্যাপ যেগুলো আছে, এই যে কালারফুল শ্যালো ট্যাপ থাকে না, ফ্লোরের মধ্যে লাগাই, বিভিন্ন জায়গায় লাগাই আমরা স্টিকারের মতো, হ্যাঁ, র্যাপিং করি, যে বক্স র্যাপিং করি, যে কালারফুল লাল নীল হলুদ। তাহলে সবুজ যদি পান তাহলে সবুজটা দিয়ে স্টার্টিং পয়েন্ট, আর লালটা দিয়ে হলো ফিনিশিং পয়েন্ট, আর মাঝখানে ব্ল্যাক কালার বা গ্রিন, ব্ল্যাক কালার বা ব্লু কালার দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। হ্যাঁ, স্কচ টেপ দিলে কি অনেকদিন থাকে, কারণ যেহেতু এই খেলাটা অনেকদিন খেলতে হয়, হুট করে তার আপনি বন্ধ করে ফেলতে পারবে না। তাহলে শুরু এবং শেষ। তাহলে কি করলাম, শুরুতে আমি একটা বাস্কেট রাখলাম, বাস্কেটের মধ্যে ওই যে 3টা বল রাখলাম,
বললাম যে এখান থেকে লাল বল নাও, লাল লাল এখানে রাখো, হেঁটে হেঁটে এসে দাগের উপর দিয়ে ক্যাট ওয়াক করবে। তারপরে আমি হয়তো কোনো রাইমস বলতে পারি, যেমন ওয়াকিং 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 ওয়াক 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 ওয়াক, নাও লেটস স্টপ স্টপ। এবার তুমি রাখো, আবার চলে যাও, আবার ওয়াকিং 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 ওয়াক 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 ওয়াক, নাও লেটস স্টপ। এই যে এবার স্টার্টিং পয়েন্টে চলে আসলো। স্টার্টিং পয়েন্টে এসে আবার বললাম ক্যান ইউ প্লিজ পিক আপ দ্য রেড কালার বল, আবার রেড কালার বল নিল। ওকে, হোল্ড ইট ইন ইউর হ্যান্ড। ওকে, তাহলে সে হোল্ড করে ফেললো। হ্যাঁ, আর এটা শক্ত করে ধরলো। তাহলে এবার রেডি সেট গো, ওয়াকিং 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 ওয়াক 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 ওয়াক, নাও লেটস স্টপ স্টপ। এই যে যে রাইমসটা কেন বললাম, আর বাচ্চারা রাইমসে শুধু শুধু কাজ করতে পছন্দ করে। হ্যাঁ, ওরা পছন্দ করে, এই জন্য এই ধরনের বিভিন্ন ধরনের রাইমস আপনি তৈরি করে নেবেন নিজের মতো করে বাচ্চার জন্য আসলে। এগুলা তো আর আপনি ইউটিউবে পাবেন না, অনেক কিছু পাবেন, কারণ রাইমস গুলো তো এখান থেকে আমরা শিখি। এবং কিছু কিছু রাইমস নিজের প্রয়োজনে তৈরি করে নেবেন এইভাবে। স্টপ, তাহলে স্টার্ট এবং স্টপটা শেখাবো, এটা হলো মেইন টার্গেট। ঠিক আছে, শুরু এবং শেষ, কোথায় শুরু করতে হবে কোথায় শেষ করতে হবে, কারণ এটা স্ট্রাকচার। আমি চাচ্ছি ওকে একটা ডিসিপ্লিন লাইফ এনশিওর করতে, স্ট্রাকচার লাইফ এনশিওর করতে, এই জন্য। দ্বিতীয় যেটা হলো, তাকে আমি শেখাতে পারি অবস্ট্রাকল গেম। অবস্ট্রাকল গেমটা কি? অবস্ট্রাকল গেমটা হলো যে একই সাথে ব্রেনটাকে ইউজ করে 3 থেকে 4টা কাজ করে। যেমন আপনি রান্না করতেছেন, কুক কুক করতেছেন, যেমন নুডলস রান্না করতেছেন। হঠাৎ করে ফোন এলো, আপনি ফোনে রিসিভ করলেন, ফোনে কথা বলতেছেন, আবার নুডলস রান্না করতেছেন। পাশে দেখবেন হয়তো বা বেবিটা খেলা করতেছে, একটু ডেঞ্জার ইয়াতে চলছে, আপনি এই থামো 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 থামো। তাহলে আপনি রান্না করতেছেন, মোবাইলে কথা বলতেছেন এবং বেবিটাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, একসাথে 3টা কাজ করতেছেন। এই যে মাল্টি টাস্কিং অ্যাবিলিটিটা আমাদের বাচ্চাদের মধ্যে থাকে না, এবং এই জন্য ওরা দেখা গেছে যে একটা কাজ একবারই করতে পারে, একসাথে 2-3টা কাজ করতে পারে না। কিন্তু আমার বাচ্চার লেভেল যেহেতু ভালো, আমি কেন একসাথে তাকে 2টা থেকে 3টা কাজ বা 4টা কাজ করতে দিব না? এই কারণেই কিন্তু বাচ্চাটা একটা লেভেলে স্টাক হয়ে থাকে। সবারই একই কোশ্চেন যে স্যার একটা জায়গায় গিয়ে তো স্টাক হয়ে আছে, ওর ইমপ্রুভমেন্টে স্টাক হয়েছে, কোনোভাবে আর আগাচ্ছে না, আগাবে কিভাবে? কারণ আপনি তো তাকে চ্যালেঞ্জ দেন নাই। আমি যদি তাকে চ্যালেঞ্জই না দেই, সে যদি চ্যালেঞ্জই না নিতে শিখে, তাহলে সে শিখবে কোত্থেকে? ঠিক না? একদম বেসিক একটা জিনিস, একদম বেসিক। হুম, আমি যদি সারা বছর ক্লাস 1-এ পড়ি, ক্লাস 2-তে যদি না যাই, তাহলে হবে? হবে না তো। তাহলে 1 2 3 4 ক্লাস 5, ক্লাস ইন্টারমিডিয়েট এসএসসিতে গেলে বা ও লেভেলে গেলে আপনি একটা সার্টিফিকেট পাবেন। সার্টিফিকেটটা যদি ক্লাস 1-এ আমরা আশা করি, হবে? হবে না। ক্লিয়ার? তেমনি স্পেশাল বাচ্চাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। অনেক প্যারেন্টস আছে অধৈর্য হয়ে যায়, স্যার 4 বছর হয়ে গেছে, এখনই স্কুলে দিতে হবে, এখনো কি থেরাপি দিচ্ছেন, কোনো ইম্প্রুভমেন্টই হচ্ছে না। যে না, হবে না, সবার লেভেল একরকম না। অনেক বাচ্চা আছে সারা জীবনই এই লেভেলে থাকবে, হ্যাঁ, খুব একটা বেশি ইম্প্রুভ হবে না। কিন্তু আপনি থেরাপিটা কেন দিবেন? যেন আর খারাপ না হয়, সেই জন্য আরো খারাপ না হয়ে যায়, সেই জন্য বিছানাতে চলে না যায়। এই জন্য তাকে আপনি থেরাপিটা দিয়ে রাখবেন, সেই জন্য কিছুটা স্বাভাবিকভাবে জীবনযাপন করা শিখে, সেই জন্য নিজে নিজে টয়লেট করাটা শিখে, জামা কাপড় পরাটা শিখে। এই জন্য তাকে আপনার থেরাপিটা রেগুলার কন্টিনিউ করতে হবে, রেগুলার স্কুলের মধ্যে তাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমাদের রিয়ালিস্টিক চিন্তা করতে হবে, আমাদের আনরিয়ালিস্টিক চিন্তা করলে হবে না। সবাই সব লেভেলে যাবে না। আমাদের সবগুলা ভাই বোন কিন্তু আমরা একটা লেভেলে যাই নাই। হ্যাঁ, সবগুলা ভাই বোন কিন্তু ফার্স্ট বয় ছিলাম না ক্লাসে। হ্যাঁ, আমাদের অনেকগুলা, আমাদের দেখা গেছে যে 8-10টা ভাই বোনের মধ্যে একটা ভাই লেখাপড়াই করতে পারে না, আর বাকিগুলো সব পিএইচডি পাস। এরকম অনেক আছে। সবগুলা ভাই বোন বিদেশে সেটেল, একটা ভাই কৃষক হয়ে গেছে, কিছু করার নাই, তকদির। হ্যাঁ, তো এই যে যে ব্যাপারগুলো এত রিয়ালিস্টিক চিন্তা করতে হবে যে সব বাচ্চারা একটা লেভেলে যাবে না। হ্যাঁ, আমার বাচ্চা আছে, জি, আমার বাচ্চা আছে দেশে বিদেশে লেখাপড়া করতেছে, ইউনিভার্সিটি করতেছে, আমার স্টুডেন্ট আছে ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছে, বিয়ে শাদী করছে, আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু সবাই যে ওই লাইনে গেছে তা কিন্তু না। আমার এখনো অনেক বাচ্চা আছে ঘরের ভিতরে পড়ে আছে, যে ঘরের ভিতরে পড়ে আছে, কোথাও নিতে পারতেছে না, কোথাও নিতে পারতেছে না, কোনো একটা সেন্টারে তাকে নিয়ে যেতে পারতেছে না। কারণ কি? কারণ বড় হয়ে গেছে, তাকে এখন কোনো সেন্টারে নিচ্ছে না। কারণ আমাদের বাংলাদেশের একটা বড় সমস্যাটা হলো অ্যাডাল্ট কেয়ারটা নিয়ে আমরা খুব একটা বেশি কাজ করছি না। অ্যাডাল্ট অটিজম কেয়ারটা নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে, আমি যেহেতু অকুপেশনাল থেরাপিস্ট, আমার খুব ইচ্ছা আছে যে অ্যাডাল্ট কেয়ারের জন্য একটা রেসিডেন্সিয়াল একটা প্রজেক্ট দাঁড় করাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসেন, তাহলে ওয়াকিংটা করালাম, আমরা আবার কাজে অবস্ট্রাকল গেমটা নিয়ে কথা বলতেছিলাম। অবস্ট্রাকল গেমটা হলো অনেকটা জিম বল। তাহলে এখানে আমার বাসায় 3টা ইকুইপমেন্ট আছে, জিম বল আছে, দোলনা আছে বা ট্রাম্পোলিন আছে নর্মালি। হ্যাঁ, তাহলে আমি কি করলাম যে প্রথমে স্টার্টিং পয়েন্ট দিলাম, ওই যে আগের মতো এখান থেকে বল নিবে সে। আমি বললাম যে বলটা যে কালারটা বলবো সেই কালারটাই সে নিবে, নিয়ে পকেটে রাখলো বা তার হাতে রাখলো। সে কি করলো?
হুম, জিম বলে কিছুক্ষণ বসলো, বসে বাউন্স করলো 1 2 3 4, এখানে 10 20 15, হ্যাঁ 7, স্টার্ট এবং স্টপ, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 স্টপ, জিম বল শেষ। এবার ট্রাম্পোলিং আসলো, এবার ট্রাম্পোলিংয়ে তুমি জাম্প করো 7 টাইমস, 8 টাইমস, 9 টাইমস, 11 12 13 15, স্টপ, ট্রাম্পোলিনে যাও। এবার সামনে একটা বিন ব্রেক দিলেন, হ্যাঁ ক্রাশ প্যাড, আপনারা অনেকে ক্রাশ প্যাড নামে চেনেন, অনেকে বিন ব্রেক, অথবা ফ্লোরে একটা সফট একটা একটা ম্যাট্রেস ফেলে দিলেন, এখানে বললেন সামার সল দাও, সামার সল। জি ডিগবাজি গ্র্যাভিটির এগেনস্টে যখন কাজ করে তখন তার ভেস্টিবুলার সিস্টেমটা সবচেয়ে বেশি স্টিমুলেশন দেয়, এবং ভেস্টিবুলার সিস্টেম কিন্তু বাচ্চার অস্থিরতা কমাতে সাহায্য করে এবং তার স্পিচ ডেভেলপমেন্টে সাহায্য করে, জি আই কন্ট্যাক্টে সাহায্য করে। আরো অনেক কাজ আছে ভেস্টিবুলার সিস্টেম নিয়ে, আমার ভিডিও আছে, আপনারা দেখবেন চাইলে। তাহলে এখানে 3টা কাজ করলো, প্রথমে কি করলো জিম স্টার্টিং পয়েন্টে, এগুলোকে আমরা স্টেশন বলি, একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন। এই যে মেট্রোর কথা চিন্তা করেন, মেট্রোতে কি করি, একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যাই না, এইভাবে যে ফার্স্ট স্টেশনে সে কি করলো জিম বলে বাউন্স করলো, সেকেন্ড স্টেশনে কি করলো ট্রাম্পোলিন করলো, থার্ড স্টেশনে সে কি করলো ক্রাশ করে সামার সল দিল, ঠিক আছে। তারপরে ফাইনাল স্টেশনে গিয়ে সে বলটা রেখে আবার চলে আসলো স্টার্টিং পয়েন্টে। এভাবে সে খেলাটা 10 বার 10 বার 10 বার 30 বার করবে। রিসার্চে বলা হয় যে কোনো একটা কাজ 25 থেকে 30 বার যদি না করে সেটা তার ব্রেনে প্রভাব ফেলে না এবং সে কিছু শিখতে চায় না। এই জন্য আমাদের মধ্যে একটা বড় সমস্যা হলো, আমরা প্যারেন্টসরা জানি না যে কিভাবে কাজটা করব। আপনি যেটা করবেন সেটা হলো যে একটা কাজ 2 বার করে বন্ধ করে দিবেন, যে স্যার এটা তো পারে, আমরা তো হাঁটতেও পারি, তাহলে ট্রেডমিলে হাঁটেন কেন? ঠিক না? যে আমরা তো দৌড়াইতেও পারি, তাহলে ট্রেডমিলে দৌড়াই কেন? তো যেটা আমি পারি সেটা কিন্তু আমি করি, খাইতে পারি না খেলেই হয়। জিনিসটা আসলে তা না, একটু বোঝার চেষ্টা করেন দয়া করে, রিয়ালিটিটা বোঝার চেষ্টা করেন। এটা এটা এমন একটা ফিল্ড, এটা কোনো বাচ্চার সাথে কোনো বাচ্চার আসলে কোনো বাচ্চার আসলে মিলবে না, দয়া করে একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরে আরেকটা অবস্ট্রাগল গেম তৈরি করতে পারেন, যেমন হপস্কচ, এক্কা দোক্কা, হপস্কচ, কাছে 2 পা কাছে 2 পা দূরে, কাছে দূরে কাছে দূরে, 1 2 3 4 5 ABCD এভাবে করতে পারেন। তারপর বলের উপরে উপর হয়ে শুবে, হ্যান্ড ইনভার্সন পজিশনে থাকবে, পজিশনে থেকে সে কিছু একটা ম্যাচিং করবে, বলের সাথে বল ম্যাচিং করবে, আবার চলে আসবে, শুরু এবং শেষ ডিসিপ্লিন। এইভাবে কিন্তু আপনি কাজটা করতে পারেন, ঠিক আছে। আমি অ্যাডভান্স লেভেলের কথাও বললাম, অ্যালফাবেটের কথাও বললাম, অ্যাডভান্স লেভেলের কথা বললাম, হ্যাঁ। আচ্ছা, এবার আসুন কামিং। তাহলে প্রথমটা গেল অ্যালার্টিং, তারপর অর্গানাইজিং, শেষেটা হলো কামিং। কামিং এ কি করবেন, কামিং এ যেটা হলো নর্মালি আমরা যেটা করি এই স্টেজে হলো যেটা সবাই সারা বছর করে, এই যে যেমন ব্রাশিং করা, জয়েন্ট কম্প্রেশন দেওয়া, ডিপ প্রেশার দেওয়া, এগুলা কিন্তু কামিং থেরাপি। কিন্তু এটাতে আমরা কি করছি ভুল বুঝে সবাই মেইন থেরাপিতে নিয়ে আসছি, বুঝেন নাই? ডেজার্ট, মিষ্টি খাবেন, মিষ্টিটা কি আমরা খাবারের মাঝে খাই? খাই না, হয় খাবারের শুরুতে খাই, অনেক দেশে খাবারের শেষে খায়। বিশেষ করে আমরা বাঙালিরা মিষ্টিটা খাই খাবারের শেষে, ঠিক না? কিন্তু বিশ্বের অনেক দেশে আছে তারা কি করে মিষ্টিটা খায় সবার শুরুতে, এটা তাদের ব্যাপার, এটা এক এক কালচারের ব্যাপার। আলহামদুলিল্লাহ। তাহলে তো ডেজার্টটা যদি আপনি মাঝখানে খেয়ে ফেলেন কেমন হবে না? তো জিনিসটা হলো এই যে ব্রাশিং করা, জয়েন্ট কম্প্রেশন করা, ডিপ প্রেশার, এগুলো হলো শেষের কাজ। হ্যাঁ, এগুলো হলো শেষের কাজ একদম। হুইলবেরো ব্রাশিং প্রটোকল, এগুলো ব্রাশিং প্রটোকলের কাজ। তো এই জন্য বেসিক কাজগুলা যদি আপনার ইচ্ছা হয় সবার শেষে করেন, থেরাপির মাঝামাঝি করবেন না, এতে ইফেক্টিভ হয় না। এই জন্যই দেখবেন যে অনেকে বিরক্ত হয়ে যায় যে স্যার এতদিন ধরে ব্রাশিং করতেছে, কোনো ইমপ্রুভমেন্ট হয় না, ঠিক না? অনেকে আবার ডেঞ্জারাস জিনিস ইউজ করে, যেমন ভাইব্রেটর মেশিন ইউজ করে, হ্যাঁ, অনেকে মোটর ব্রাশ ইউজ করে, অনেকে আবার এখানে ইলেকট্রিক্যাল শক দেয়, নাউজুবিল্লাহ, দয়া করে এগুলোতে যাবে না। ছোট বাচ্চাদের জন্য ভাইব্রেটর মেশিন একদম নিষিদ্ধ। বিলো 5 কোনোভাবে ভাইব্রেটর মেশিন ইউজ করবেন না জয়েন্ট গোলাতে, মাসল গোলাতে, ঠিক আছে। মোটর ব্রাশটা ইউজ করবেন না, আপনারা ভাইব্রেটর ব্রাশটা ইউজ করবেন না, জি ভাইব সহজে ইউজ করবেন না পরে 5 ইয়ার্স এর পরে, কারণ দাঁতে ক্ষতি হয়, জয়েন্টের ক্ষতি হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যালার্টিং লেভেলে, কামিং লেভেলে কি কাজ করবেন, তাকে একটু ধুনা দিতে পারেন, ঠিক আছে। তাকে একটু হাক করতে পারেন, তাকে একটু মালিশ করে দেন, একটু মাসাজ দিয়ে দেন, জি, একটু রাবিং করে দেন, সে খুব ভালো ফিল করবে। তাকে দোলনা করে একটু মিউজিক দিয়ে দেন, সূরা আর রহমান শোনান, সূরা বাকারা শোনান যদি মুসলমান হন, নাহলে যে ধর্মের আছেন, হ্যাঁ, আপনাদের যে ধর্মের বইগুলো আছে যদি অডিও থাকে তাহলে সেগুলো শোনাতে পারেন, হ্যাঁ। তো সেইভাবে আপনারা
শোনান বা বিভিন্ন রাইমস দিতে পারেন। হ্যাঁ, স্লো রিদমিক মিউজিক সে দোলনা করতে থাকবে। হ্যাঁ, 5 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট, কোনো সমস্যা নেই। আচ্ছা, দোলনা নিয়ে কথা বলবো। দোলনা আপনারা চাইলে সে 1-2 ঘন্টা করতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনো সমস্যা নেই এটাতে। আমরা অনেক সময় রকিং চেয়ারে থাকি না, একটা বই পড়ার সময় ঘন্টা পর ঘন্টা রকিং চেয়ারে বসে বসে আমরা বই পড়ে ফেলতেছি, আধা ঘন্টা 1 ঘন্টা এবং 2 ঘন্টাও থাকতেছি রকিং চেয়ারে বসে। সোফায় বসে বসে তো সারাদিনই টেলিভিশন দেখতেছি, ঠিক না? তো সমস্যা নেই, কারণ এটা ওর প্রয়োজন। এবার আসেন 3 নম্বর ফাইনাল যে কাজটা, যে লাইফ স্কিলটা কি কাজ করবে, লাইফ স্কিলটা নিয়ে একটু কথা বলবো। দেখেন, লাইফ স্কিলটা কি করবেন, এই যে আপনাকে রুটিনের কথা বললাম, প্রত্যেকটা লাইফ স্কিলের জন্য সেলফ কেয়ার, প্রোডাক্টিভিটি, লেজার, অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, এটাকে 3 ভাগে ভাগ করা হয়। সেলফ কেয়ার, প্রোডাক্টিভিটি অ্যান্ড লেজার। ঠিক আছে, সেলফ কেয়ার কি? সেলফ কেয়ার হলো এই যে টয়লেটিং, ড্রেসিং, শাওয়ার, এগুলা সেলফ কেয়ার। প্রোডাক্টিভিটি কি? প্রোডাক্টিভিটি হলো লেখাপড়া, খেলাধুলা। আর লেজারটা কি? লেজারটা হলো বাচ্চার রিক্রিয়েশন, মোবাইল দেখা, এগুলো হলো লেজার। আচ্ছা, তাহলে সেলফ কেয়ারে কি কি আসলো? তাহলে টয়লেটিং, টয়লেটিং এর জন্য ওই যে ফ্লাশ কাট করতে হবে, ভিজুয়াল রুটিন বানাতে হবে। হ্যাঁ, ড্রেসিং এর জন্য ফ্লাশ কার্ড তৈরি করে নিতে হবে, শাওয়ারের জন্য ফ্লাশ কার্ড তৈরি করে নিতে হবে, খাবারের জন্য ফ্লাশ কার্ড তৈরি করে নিতে হবে। এগুলা ফ্লাশ কার্ড মানে কি? যে ভিজুয়াল রুটিন আর কি, একটা রুটিন লাগানো থাকবে টয়লেটের ভিতরে। টয়লেটের ভিতরে যেমন 2টা জিনিস থাকবে, একটা শাওয়ার, শাওয়ার এরিয়াতে শাওয়ার, আর পটি এরিয়াতে পটির রুটিনটা থাকবে, যেখানে পটি করবে সে বসবে। হ্যাঁ, ওইটা কিরকম সেট আপ হবে সেটা, সেটার উপর আমার ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আচ্ছা, আরেকটা হলো যে অনেক বাচ্চা আছে লজ্জা বোঝে না, এটা একটু কমন একটা জিনিস বললাম, কারণ এটা আমাদের কারণে হয়ে যায়। আমরা কি করি যে টয়লেট অনেক সময় শেষ হতে থাকাতে কি হয় যে একটু ওয়েট টয়লেটটা আসছে, এই জন্য আমরা কি করি, বাচ্চাটাকে প্যান্টটা রুমের বাইরে পড়াই, টয়লেটের বাইরে এনে পড়াই। দয়া করে এটা কখনই করবেন না, দয়া করে এটা কখনই করবেন না। এর ফলে কি হয় যে বাচ্চাটা লজ্জা আস্তে আস্তে ভুলে যায়, সে কি করে ন্যাংটু হয়ে বের হয়ে যাচ্ছে, নুড হয়ে বের হয়ে যাচ্ছে। এটা করবেন না, দয়া করে টয়লেটের ভিতরেই প্যান্ট খুলবে, টয়লেটের ভিতরেই প্যান্ট পরে বের হবে। ঠিক আছে, বের হবে বাইরে। হ্যাঁ, যেখানে সেখানে করা যাবে না। এবং বড় বাচ্চাদের অবশ্যই আপনারা টাওয়েল পেছানো শেখাতে হবে বা লুঙ্গি বাঁধা শেখাতে হবে। ঠিক আছে, আন্ডো অবশ্যই ইউজ করবেন, টাইট আন্ডারওয়্যার ইউজ করবেন, তাহলে কিন্তু সমস্যা। আচ্ছা, লজ্জাটা। আর স্টেপ বাই স্টেপ কাজগুলো আপনি টার্গেট নেন যে আপনার বাচ্চা কোথায় আছে, আপনি একটু দেখেন যে আপনার বাচ্চা টয়লেটে এইটা বুঝে, টয়লেট বুঝে না, টয়লেট চিনেই না, তাহলে টয়লেট সাইনটা দেখান। এই যে এটা হলো টয়লেট সাইন, এই যে কায়না আঙ্গুল, টয়লেট, 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 এটা করে তারপর আপনার টয়লেটে নিয়ে যান, টয়লেটের দরজার সামনে টয়লেটের সাইনটা লাগান অন্তত অ্যাটলিস্ট। ঠিক আছে, ড্রেসিং এর আপনি বুঝান, ড্রেসিংটা ডান বাম উল্টা ভাও, ওর সাথে বুঝান, ড্রেসিংটা নিয়ে বসেন, টি শার্টটা নিয়ে বসেন, ওকে বুঝান যেখানে স্টিকার আছে এটা হলো ফ্রন্ট। ঠিক আছে, এটা ফ্রন্ট, স্টিকার, স্টিকারগুলো জামা পরান বেশি করে প্রথম দিকে, যে ও যেন বুঝে যে এটা ফ্রন্ট প্রথম দিকে, এটা শেখানোর জন্য। ঠিক আছে, শাওয়ারটা স্টেপ বাই স্টেপ শাওয়ারটা বোঝান। ঠিক আছে, এই যে জিনিসটা, খাবার খাওয়ার রুলসটা বোঝান। হ্যাঁ, খাবারের যে ইউটেন্সিল গুলো আছে, যেমন আপনি গ্লাস লাগে, প্লেট লাগে, চামচ লাগে, হুম, আবার অনেকে ফর্ক ইউজ করে, তো এগুলো কোথায় কিভাবে রাখতে হবে, এই যে ম্যানারিজমটা, ঠিক না? প্লেট, হ্যাঁ, ডান পাশে আপনার স্পুন নিলেন, বাম পাশে বাম হাতে নিলেন, আপনি ফর্কটা নিলেন, গ্লাসটা আপনার ডান পাশে রাখলেন। এই যে এভাবে যে আপনি খাচ্ছেন, এই যে ম্যানারটা, এই ম্যানারটাও কিন্তু তাকে শেখাতে হবে। এখন থেকে শেখালেই কিন্তু সে পারবে। তাহলে স্টেপ বাই স্টেপ ফুড প্রিপারেশন, মাঝে মাঝে কুকিং, আপনার টার্গেট, যেমন আপনি আপনি এখন টার্গেট হলো আপনি এখন কি করতেছেন বলেন। এই যে যেমন রোজার দিন আমরা অনেক ধরনের আইটেম বানাই না, অনেক ধরনের আইটেম বানাই, ওকে দিয়ে একটু আইটেম বানান, ওকে দিয়ে আপনি হয়তো বা এই যে কি বলে আপনার যে আমাদের যে আহ, অন্তত ওকে দিয়ে স্লাইস করেন, যে আপনি আলুর চপ বানাবেন বা বেগুনি বানাবেন, বেগুনটা কাটার প্রসেস করেন যদি তার লেভেল ভালো থাকে। আর যদি লেভেল ভালো না থাকে তাহলে আলুটাকে স্ম্যাশ করার চেষ্টা করেন তাকে দিয়ে। হাতটা ধোয়াই নেন ভালো করে, বা আপনি গ্লাভস ইউজ করেন, তাহলে আলুর চপ বানানোর আগে আলুটা তাকে দিয়ে মাখান, বেগুনটা তাকে দিয়ে মাখাতে পারেন। বা এই ধরনের যে শরবত বা লেবুর শরবতটা, লেবুটা মাখানোর চেষ্টা করেন তাকে দিয়ে, স্কুইজ করার চেষ্টা করেন এই মেশিনটা দিয়ে, যদি তার লেভেল ভালো থাকে। এই ধরনের কাজগুলো কিন্তু আপনি করবেন। অথবা ডেকোরেশন করা, ডেকোরেশন করা, আপনি একটা জিনিস বানাই দিলেন যে এইটার মতো করে হুবহু ডেকোরেশন করা, কপি করো, এই যে ইমিটেশন স্কিল এখানে কিন্তু ডেভেলপ হয়ে যাচ্ছে। যে এই যে যে ব্যাপারগুলো, গার্ডেনিং, তাকে দিয়ে গার্ডেনিং করাতে পারেন, যে ঘরের ভিতরে বা ঘরের বারান্দা একটা গার্ডেন আছে, সেখানে গিয়ে আপনি একটু মাটি ধরা, একটু পাতা ছিঁড়া, পুরাতন পাতাগুলো ছিঁড়ে ফেলো, মরা পাতাগুলা একটু কাটো, একটু সিজার দিয়ে কাটো, এই যে সিজার স্কিলটা চলে আসলো, সে কাউন্টিং করলো কতটা পাতা ছিঁড়লো, কাউন্টিং করতে পারলো। তারপরে একটা মরা পাতা দেখতে কেমন হয়, এটা একটা আলাদা শব্দ হয়, সবুজ পাতার টেক্সচার, মরা পাতার টেক্সচার, এগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস বাচ্চা ডেভেলপ করে। যে মাটি, তার পাথর, গুড়ি, এই ধরনের জিনিসগুলো তাকে আস্তে আস্তে লাইফ স্কিল ইন্ডিপেন্ডেন্ট ইনভলভ করে ফেলতে হবে, আলাদা করে কোনো থেরাপি ওইভাবে না। এই নেচার থেরাপির মাধ্যমে কিন্তু বাচ্চাটা আস্তে আস্তে ডেভেলপ করবে ইনশাআল্লাহ। তাহলে বুঝতে পারছেন যে আমরা বাসায় ঈদের সময় যে বাচ্চারা বাসায় থাকবে, বাসায় কিভাবে আমরা কাজ করবো।
তাহলে প্রথমে বাসায় যেটা হলো যে রুটিন লাগবে আপনার, রুটিনটা আমি বললাম কিভাবে রুটিনটা বানাবেন, ভিজুয়াল রুটিন প্রথম দিকে। বাচ্চার লেভেল যদি দুর্বল থাকে, বাচ্চার লেভেল ভালো থাকলে স্পেসিফিক করে রুটিন বানাতে হবে প্রত্যেকটা কাজের জন্য। 2 নম্বর হলো সেন্সরি ডায়েট। সেন্সরি ডায়েটটাকে আমরা কি করলাম, আলহামদুলিল্লাহ 3 ভাগে ভাগ করলাম। কি? অ্যালার্টিং, অর্গানাইজিং, কামিং। অ্যালার্টিং তো বললাম, যে কোনো কাজ হুটহাট করে করবেন, অ্যালার্টিং লেভেল। ফাস্ট সুইং, সাডেন মুভমেন্ট, স্পিনিং, ট্রাম্পলিংয়ে হুট করে জাম্প করা, সাডেন সুইং করবেন, ক্রাশ পেরে বাউন্স করবেন, এই ধরনের কাজগুলো, রানিং করবেন, ওকে একটু জগিং করালেন, এগুলো হলো অ্যালার্জিং লেভেলের কাজ। অর্গানাইজিং লেভেল একদম গঠনমূলক কাজ আপনার টার্গেট অনুযায়ী। আর কামিং লেভেলের কাজ হলো ওকে শান্ত করা। এটা 40 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে এই কাজটা করতে হবে। লাইফ স্কিলের কাজটা কি, আপনার টার্গেট হলো ওকে টয়লেটের এই লেভেলে আছে, ড্রেসিং এই জিনিসটা বুঝে। তাহলে ওকে, যে বুঝে না তাকে শার্টটা চেনান, তার প্যান্টটা চেনান, অন্তত শার্ট প্যান্ট আলাদা করা শিখো। ঠিক আছে? যে লজ্জা বুঝে না তাকে লজ্জা শেখান, সি 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 লজ্জা, সি 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 লজ্জা। ওই যে টয়লেটের ভিতরে জামা কাপড় পরা, আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে, ধৈর্য ধরতে হবে। এই সেক্টরগুলো এমন একটা জিনিস, অনেক ধৈর্য ধরতে হয়। যারা ধৈর্যশীল তারা এই সেক্টরে কিছু করতে পারে, বাচ্চাগুলো ডেভেলপ হয়। যারা আশাহত হয়ে যায় তারা কিন্তু পারে না। কারণ ধৈর্যের চূড়ান্ত মুহূর্তেই কিন্তু বিজয়টা আসে। ঠিক আছে? সব কিছুই দেখবেন চূড়ান্ত মুহূর্তে বিজয়টা আসবে, হুট করে বিজয় আসবে না। আপনার স্যাক্রিফাইসটা দেখবে আল্লাহ। ঠিক আছে? আপনি যেই ধর্মেরই হন, হ্যাঁ, স্যাক্রিফাইসটা দেখবে, আপনি কতটা ডেডিকেটেড, কতটা স্যাক্রিফাইস করছেন, তাহলেই আসবে। ঠিক আছে? এটি একটা বিজয় আসবে। তাহলে ফুড প্রিপারেশনটা করতে পারেন, হাউস হোল্ড টাস্কগুলো শেখাতে পারেন, যেমন তাকে বিছানা পরিষ্কার করা, ঘর ঝাড়ু দেওয়া, মুভিং করা। এটা আপনারা কিন্তু করতে পারেন। হ্যাঁ, তারপরে কাপড় টাঙানো, এটা ক্লিপ দিয়ে কাপড় টাঙানো, এটা কিন্তু আমি খুব পছন্দ করি। এটা আমি প্রত্যেকটা প্যারেন্টসকে বলি যে ইনডোর বা আউটডোরে যদি যাদের সুযোগ আছে তারা এটা করবেন। ওয়াশিং মেশিন কিভাবে ইউজ করতে হয়, আয়রন কিভাবে ইউজ করতে হয়, সেলাইয়ের কাজ কিভাবে করতে হয়। কারণ বাসায় আপনার প্রি ভোকেশনাল কাজ শুরু করে দিতে হবে। কেউ আপনাকে করে দিবে রেডিমেড, এই চিন্তা বাদ দেন। এই চিন্তা বাদ দেন, এই সিস্টেমটা পৃথিবীর কোথাও নাই। কেউ আপনাকে দিবে না। অনেক দেশ আছে তারা বাচ্চা ফেলে রাখছে, বাচ্চা বড় হবে, অ্যাডাল্ট হবে, তারপরে তাদের ভোকেশনাল ট্রেনিং এ নেবে। কারণ অনেক দেশে ভোকেশনাল ট্রেনিংটা অনেক স্ট্রং, আবার অনেক দেশে আর্লি ইন্টারভেনশন সিস্টেমটা অনেক স্ট্রং। হ্যাঁ, আপনি পৃথিবী যেখানেই যান লাভ হবে না। আপনার বাচ্চা আপনাকে এই কাজটা করতে হবে। দয়া করে বোঝার চেষ্টা করুন, এই জিনিসগুলো শেখার চেষ্টা করুন, তাহলেই আপনারা সামনে আগাবেন। চলুন এবার কোশ্চেনে যাই। একজন আমার কোশ্চেন করেছেন, আপনাকে দেখাতে চাই কিভাবে দেখাতে পারি। জি, আমার সাথে যারা সেশন নিতে চান তারা চাইলে অনলাইনে সেশন নিতে পারেন, পৃথিবীর যেখানেই থাকুন সরাসরি অনলাইনেও আমার সাথে বসতে পারেন, অথবা আমাদের বর্তমানে আমি দুইটা সেন্টারে বসি, একটা হলো মিরপুর, আরেকটা হলো গুলশান কিউজিল্যান্ডে। তো মিরপুরে, এটা হলো মিরপুর 10-এ, আরেকটা হলো গুলশান নিকেতনে। আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সেশনটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। তারপর আসেন, এবার একটা মা প্রশ্ন করেছেন, আমার বেবি ড্রেস এ অল্প পানি লাগলেই সাথে সাথে খুলে ফেলে, সাথে সাথে চেঞ্জ করে ফেলে। হ্যাঁ, এটা একটা কমন সমস্যা। কিছু কিছু বাচ্চা আছে আমাদের, এই যে ট্যাকটাইল সমস্যা, এটা বললাম, কোনো কিছু নিতে পারে না, ড্রেসে একটু পানি লাগছে অথবা নিজেই খাইতে গিয়ে ড্রেসটা মুছছে, সাথে সাথে ড্রেস তার চেঞ্জ করতে হবে, নাহলে একদম চিৎকার, কান্নাকাটি, চেঁচামেচি শুরু করে দেয়। এই সকল বাচ্চাদের সমস্যাটা হলো ট্যাকটাইল সমস্যা, ওদের প্রচুর পরিমাণে সেন্সরি সমস্যা। এই সেন্সরি সমস্যাটা কিন্তু হোমমেড। বাচ্চাটাকে আমি মিশতে দিইনি, বাচ্চাটাকে বাইরে নিয়ে যাইনি, রোদ লাগবে, কালো হয়ে যাবে স্কিন, অন্য বাচ্চাদের সাথে মিশবে, ঢাকার পরিবেশ ভালো না, অনেক নোংরা। হ্যাঁ, দেশের বাইরে নিয়ে যাব, দেশের বাইরেও অনেক কেমন জানি, স্যার আমার পছন্দ না। এই জন্য ঘরের একদম ভারী পর্দা দিয়ে রাখছি যেন সূর্যের আলোটাও যেন গায়ে না লাগে। এই জিনিসগুলো করবো না। ওকে মেসি প্লে করাতে হবে, সেন্সরিয়াল প্লে করাতে হবে। মেসি প্লে, সেন্সরিয়াল প্লে কি আমি অলরেডি বলে ফেলছি। তো দয়া করে এটা করবেন, ঠিক আছে? এটা করবেন, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। সেন্সরিয়াল প্লে, মেসি প্লে করবেন, এবং অবশ্যই আপনার শিশুকে একজন অকুপেশনাল থেরাপিস্ট দেখায় একটা অ্যাসেসমেন্ট করে নেবেন, ঠিক আছে? অ্যাসেসমেন্ট করে নেবেন। আচ্ছা, ডেইলি লিভিং অ্যাক্টিভিটিজের ফ্ল্যাশ কার্ড এবং বুটটা কিভাবে কি অ্যাভেলেবল আছে কিনা? জি, এগুলো আসলে অ্যাভেলেবল না, এগুলো প্রত্যেকটা বাচ্চা লেভেল অনুযায়ী বানায় দিতে হয় আমাদের। রেডিমেড বলতে কিছু নাই, যদি রেডিমেড কিনেন ধরা খাবেন। জি, রেডিমেড কিনে আপনার বাচ্চার জন্য এটা প্রয়োজন নাই, কারণ এটা নিয়ে কি লাভ? রেডিমেড জিনিস, যেটা হলো আপনার বাচ্চার জন্য তৈরি করে দেওয়া হবে। আপনার বাচ্চার লেভেলটা আগে তো জানতে হবে, আপনার বাচ্চার লেভেলটা কিরকম, সে কতটুকু নিতে পারবে। না হলে কি হবে, দেয়ালে লাগাই রাখবেন কিন্তু কোনো লাভ হবে না। এটা একটা জিনিস আর কি, ঠিক আছে? তাহলে আপনাকে কি করতে হবে, যখনই আপনারা লাইফ স্কিল বা ট্রেনিং করে নিতে পারেন, আপনারা যারা অনেকে মনে করে যে অনেক দূরে, বা আমি থেরাপি নিতে চাচ্ছি না বা অ্যাসেসমেন্ট করাতে চাচ্ছি না, আমাকে যা আছে তাই নেন, আপনারা সমস্যা কি? কিন্তু সবচেয়ে ভালো হলো একটা অ্যাসেসমেন্ট করে দেখা যে আপনার বাচ্চার লেভেলটা কি। আপনাদের সেন্টার কোথায় কোথায় আছে? বর্তমানে আমাদের সেন্টার দুইটা জায়গায় আছে, একটা হলো মিরপুর 10-এ, আর একটা হলো গুলশান 1 নম্বরে নিকেতনে আছে।
ঠিক আছে, আপনাদের ফোন নাম্বারটা, আমাদের দুইটা ফোন নাম্বার আছে, দুইটা ফোন নাম্বার আপনার স্ক্রিনে দেওয়া আছে, দয়া করে দুইটা ফোন নাম্বারে যে কোনো একটাতে ফোন দিলেই হবে। যেহেতু এখন ঈদের ছুটি চলতেছে আমাদের, হয়তো বা আপনাদের একটু ডিস্টার্ব হবে, ফোন রিসিভ করতেও পারে, সেক্ষেত্রে আপনারা দুইটা নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন। হ্যাঁ, দেশের বাইরে যারা তারা আমার সাথে যোগাযোগ করবেন, যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই দেন আমরা আপনার সাথে পরবর্তী সময় যখন ফ্রি থাকবে তখন আপনার সাথে যোগাযোগ করা হবে। আচ্ছা, দোলনার প্রাইস দেখেন, আমরা বর্তমানে আমরা আসলে বিভিন্ন ইকুইপমেন্ট গুলো এখন বিক্রি করছি না। আপনারা অনলাইনে বিভিন্ন জায়গায় সার্চ করে দেখতে পারেন। এক এক বাচ্চার জন্য এক এক ধরনের দোলনা, তার লেভেল অনুযায়ী আগে বললাম। সবচেয়ে ভালো হয় এগুলা কেনার আগে, সেট আপ দেওয়ার আগে মিস্ত্রি দিয়ে কিছু করেন না। বাংলাদেশে অনেকেই আছে, কিছু কিছু প্রতিষ্ঠান আছে, মিস্ত্রিরা মানে বাসায় গিয়ে এটা সেটা বানায় দিচ্ছে। দয়া করে এগুলো করেন, এগুলো ভ্যালুলেস। কারণ সে তো জানে না, সে তো মিস্ত্রি, সে তো প্রফেশনাল না, সে তো জানে না আপনার বাচ্চার জন্য কি দরকার। সে দেখা গেছে যে 1 লাখ 2 লাখ টাকা বাজেট আপনাদের কাছ থেকে ধরায় নিচ্ছে। এবং অনেক স্কুলে দেখি এই কাজটা করতেছে, কিন্তু কেন করতেছে আমি জানি না। ওয়াল ক্লাইম্বার বানাইছে, ওয়াল ক্লাইম্বার শুধু দেখাই যাচ্ছে ওয়াল ক্লাইম্বার, কিন্তু বাচ্চা জীবনে উঠতে পারবে কিনা আমার সন্দেহ আছে। কারণ সে তো ওই ডিজাইনটাই জানে না। আপনি মিস্ত্রি দিয়ে যদি আপনি বাড়ি করে ফেলেন তাহলে তো হলো না। আপনাকে অবশ্যই ইঞ্জিনিয়ার লাগবে, জি থেরাপিস্ট আপনাকে বলে দিবে দোলনার শেপটা কেমন হবে, ডিজাইনটা কেমন হবে, কিভাবে কাজটা করবেন। মিস্ত্রি তো আর জানে না যে এই দোলনাটা কিভাবে ইউজ করবে। হ্যাঁ, আচ্ছা এবার আসেন, আপনাদের সেন্টারটা কোথায় অবস্থিত আমি অলরেডি বলছি। আমাদের আমি যেখানে বসি দুইটা সেন্টারে। আচ্ছা, দোলনা নিতে চাই, জি দোলনা আপনারা নিতে পারেন। কাপড়ের দোলনা কি কি ভালো হবে? জি, বাচ্চার জন্য কাপড়ের দোলনাটা ভালো হবে। আপনারা কাপড়ের দোলনা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ কাপড়ের দোলনা একটা সুবিধা হলো বাচ্চার ব্যথা পাওয়ার টেন্ডেন্সিটা অনেক কম। ঠিক আছে? টেন্ডেন্সিটা অনেক কম থাকে, এবং কাপড়ের দোলনাটা হ্যামকটা যেটা চাইলে বাচ্চা এখানে ঘুমাতেও পারে। যদি আপনার ফেসিলিটিস থাকে, জানালা বা রুমের ভিতরে, বা উন্নত বিষয় দেখা গেছে যে আপনার ফোল্ডিং চেয়ারের মতো পাওয়া যায় দোলনা, সেটা দোলনাটা লাগাই দিলেন আবার ফোল্ড করে নিলেন। চাইলে অনলাইনে যোগাযোগ করে দেখতে পারেন বাংলাদেশে পাওয়া যায় কিনা। আচ্ছা, এডিএসডি বাচ্চাদের ক্ষেত্রেও কি একই রুটিন? জি, এডিএসডি বাচ্চাদের ক্ষেত্রেও আপনাদের বাচ্চার অটিজম আছে, সেন্সরি সমস্যা আছে, এডিএসডি আছে, ডেভেলপমেন্টাল ডিলে আছে, ডাউন সিনড্রোম আছে। হ্যাঁ, তাদের জন্য কিন্তু একই রুটিন। টয়লেট ট্রেনিং এর পিকচার গুলা কিভাবে পেতে পারি? সেই টয়লেট ট্রেনিং এর পিকচার গুলা পেতে অবশ্যই এই যে বললাম আমি, যে আমাদের ফোন নম্বরে যোগাযোগ করবেন। ফোন নম্বরে যোগাযোগ করে টয়লেট ট্রেনিং এর জন্য আপনার বাচ্চার একটা কিছু ভিডিও তারা চাবে আপনার বাচ্চার লেভেলটা বোঝার জন্য, এবং আপনার সাথে একটু কথা বলবে। তারপরে আপনাকে একটা ট্রেনিং দিবে। ট্রেনিং দেওয়ার পরে আপনাকে ফ্ল্যাশ কার্ড গুলো পৌঁছায় দিবে। কারণ ফ্ল্যাশ কার্ড গুলো নিলেও তো আপনার লাভ নেই, আপনার ট্রেনিং লাগবে। ঠিক আছে, আমরা আলহামদুলিল্লাহ কিডসল্যান্ডে আমাদের একটা সুবিধা হলো, আমরা প্যারেন্টসকে ট্রেনিং দিয়ে দিই। ফ্ল্যাশ কার্ড নিয়ে বাসায় রেখে দিবেন, একটা খেলনা রাস্তায় দেখলেন নিয়ে গেলেন, কিন্তু আপনি জানেন না খেলনাটা কিভাবে বাচ্চার সাথে খেলতে হবে, বা খেলনাটা কিভাবে খেললে ওর কোন ডেভেলপমেন্টটা হবে, এটা কিন্তু আমাদের যে আলী ইন্টারভেনশনিস্ট ওনারা জানে। ঠিক আছে, পটি ট্রেনিং এ হাই কমোডের যদি করার সমস্যা আছে না, হাই কমোড লো কমোড দুই কমোডই আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং পটি ট্রেনিং রিলেটেড আরো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা জানাবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। অনলাইন গ্রাহকরা কিভাবে সেবা পেতে পারে? জি, পৃথিবীর যেখানেই থাকুন আপনি, পৃথিবীর যেখানেই থাকুন, আপনি চাইলে জুমে, গুগল মিটে, বা হোয়াটসঅ্যাপে, স্কাইপে আপনারা চাইলে অনলাইনে আমাদের সেবা নিতে পারেন, যে কোনো সময় আপনাদের সুবিধা মাফিক সময়। এবং আমাদের এই প্রতিষ্ঠানে কিন্তু সবচেয়ে বেশি বাইরের প্যারেন্টসরা কিন্তু সেবা নেয় সবচেয়ে বেশি। হ্যাঁ, কারণ দেশের প্যারেন্টসরা এখনো তাদের ওই অ্যাওয়ারনেসটা এত আসে নাই। দয়া করে অন্যভাবে নেবেন না যারা দেশ থেকে শুনছেন। আর সত্যি কথা, এত অ্যাওয়ারনেসটা এখনো আসে নাই আমাদের মধ্যে। এখনো আমরা ঘোর অন্ধকারের মধ্যে আছে। আমাদের এখনো চিন্তা ভাবনা হলো বাচ্চা কখন নর্মাল স্কুলে যাবে, এই চিন্তা আমাদের মজবুত। আশেপাশের লোকেরা কি বলবে, ওর দাদা দাদি কি বলবে, সবাই ব্লেম মার উপরে দিচ্ছে। হাজবেন্ডও ব্লেম মার উপরে দিচ্ছে। মা হয়ে গেছে অনেকটা মানসিক অসুস্থর মধ্যে পড়ে গেছে, এবং ডাক্তাররা গেলেই সাথে সাথে অটিজম বলে দিচ্ছে। এই অটিজম শব্দটার সাথে মা শুনে অটিজমটা একটা বিশাল একটা অ্যাটম বোমের মতো কাজ করতেছে। তারা এখন হিতাহিতি ভাবেই তারা স্টেবল না, প্যারেন্টসই স্টেবল না, বাচ্চা কি সার্ভিস দিবে। দয়া করে সত্যটা রিয়ালাইজ করতে হবে, মেনে নিতে হবে। আপনাকে যেহেতু একটা বাচ্চা আল্লাহ দিচ্ছে, এটা মেনে নিয়ে আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনার বাচ্চা আগাবে। আপনি যতই কান্নাকাটি করেন, চিৎকার চেঁচামেচি করেন, লাভ আছে? হবে না তো। আপনার বাচ্চা স্কুলে দিচ্ছেন 100 রুল, 100 রুল, আপনার টার্গেট থাকবে কিভাবে 100 থেকে 1 রুল আনবেন। তার জন্য কি করবেন? আপনি টিচারের কাছে পড়াবেন, বাসায় পড়াবেন, 2-3টা টিচার রাখবেন, সেই বাচ্চার জন্য রাখতে পারেন। সে এমনও প্যারেন্টস আছে, এখন কথায় কথা আসে যে স্যার অনেক এক্সপেন্সিভ, থেরাপি নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, অথচ তার ফ্যামিলি হিস্ট্রি সার্চ করে দেখি সে একজন বিজনেসম্যান। হ্যাঁ, তো তার আরেকটা বাচ্চার জন্য সে মাসে 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করতে পারতেছে, তো সেই বাচ্চার জন্য সে 1 টাকা খরচ করতে পারবে না। কতটা স্বার্থপর প্যারেন্টস আমরা।
হ্যাঁ, কতটা, কারণ ওই বাচ্চাটা যে আমাকে খাওয়াবে ভবিষ্যতে, আমার 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 ফিউচারটাকে এনশিওর করবে। আর এই বাচ্চাটার জন্য আমি 1 টাকা ইনভেস্ট করতে পারতেছি না, আমার গায়ে লাগতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। অন্যভাবে নেবেন না দয়া করে। এইটাই বেশিরভাগ সময় আমি দেখে আসতেছি। হ্যাঁ, অনেক ভালো ভালো ফ্যামিলির বাচ্চা তারা থেরাপি নিতে পারতেছে না, বলতেছে টাকা নেই, টাকা নেই। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। হ্যাঁ, আমরা তো বুঝি যাদের কার টাকা আছে না কার টাকা নেই। আমাদের এখানে কি জন্য, এটা কিন্তু আমাদের ফ্রি সার্ভিস দেওয়ার অপশন আছে, খুব অল্প টাকার বিনিময়ে কিন্তু আমরা সার্ভিস দিয়ে থাকি ইনশাআল্লাহ। হ্যাঁ, যাদের টাকা আছে তাদের কাছ থেকে টাকা নেই, যাদের টাকা নেই তাদের কাছ থেকে টাকা নেই না। ঠিক আছে, এটা একটা জিনিস। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের কি কি ধরনের থেরাপি সেবা আছে? বর্তমানে আমাদের অকুপেশনাল থেরাপি সেবা আছে, স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপি সেবা আছে, তারপর বিহেভিয়ারাল সেবা আছে। ঠিক আছে, এবং তারা সবাই আলহামদুলিল্লাহ এই ফিল্ডে এক্সপার্ট। আচ্ছা, আরেকজন প্রশ্ন করছেন যে টয়লেট ট্রেনিংটা কিভাবে নেওয়া যায়। টয়লেট ট্রেনিং হলে আমাদের লাইফ স্কুলে একটা ট্রেনিং প্রোগ্রাম আছে, আফটার স্কুল প্রোগ্রাম। এটা 8 বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে এই ট্রেনিংটা আমরা দিয়ে থাকি। 2 থেকে 8 বছর পর্যন্ত বয়স যদি আপনার বাচ্চার হয়, তাহলে আপনি অবশ্যই চলে আসবেন, আমরা লাইফ স্কুল ট্রেনিংটা আপনাকে দিয়ে দিব। হ্যাঁ, এটা একটা স্কুল প্রোগ্রামের মতো, 3 ঘন্টা আপনাকে থাকতে হবে। হ্যাঁ, এটা 3 মাসের একটা প্রোগ্রাম, দয়া করে আপনি থাকবেন, এই জিনিসটা আর কি আপনারা করবেন। তাহলে আশা করি আপনাদের প্রশ্নগুলো সবার উত্তর পসিবল হয়েছে। আশা করি সবার প্রশ্নগুলোর উত্তর আমি দিয়েছি। আরো কিছু প্যারেন্টস যোগাযোগ করেছেন যে আমি এটা নিয়ে জানতে চাই, এই যে খাবার নিয়ে কথা বলবো। জি, খাবার নিয়ে আরেকটা সেশন ইনশাল্লাহ কথা বলবো, লাইভেই চলে আসবে ইনশাল্লাহ। আর আজকে যে টপিক্সটা ছিল, সেই টপিক্সটা তো আপনারা বুঝছেন যে বাসায় কিভাবে আপনার বাচ্চার জন্য কাজ করবেন। তাহলে বাসায় একটা সেট আপ লাগবে, বাসায় একটা সেট আপ দেন। সেট আপ দিয়ে পার্সোনালি আমার সাথে যোগাযোগ করে এই যে মেসেজ দেন। আপনারা এই যে নাম্বারটা, যে নাম্বারে মানে এই যে অফিস নাম্বার আছে, আপনারা মেসেজ করেন। মেসেজ থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করি, আমরা কিন্তু রেখে দিই না। হ্যাঁ, আমাদের অফিস থেকে কিন্তু সবাই আপনাদের মেসেজের উত্তর দেয়। হুম, আমি হয়তো বা সবসময় দিতে পারি না, কিন্তু দেখা গেছে যে আমাদের অফিস থেকে কিন্তু সবাই আপনাদের মেসেজগুলো উত্তর দিয়ে যাচ্ছে, সবাই উত্তর দিয়ে যাচ্ছে, আমাদের স্টাফ যারা আছে। হ্যাঁ, কারণ তাদের কাছে মোবাইলগুলো থাকে, তারাই মেসেজের উত্তরগুলো স্বাভাবিকভাবে দিয়ে দেয়। হ্যাঁ, তো আপনারা মেসেজগুলো করেন, মেসেজগুলো করার পরে তারপরে আমরা বুঝতে পারবো যে আপনাদের প্রয়োজনটা কি। আপনারা যদি না বলেন আমারে, বা আমাদের যদি না জানান, তাহলে কিন্তু আমরা জানবো না এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে সাহায্য করতে পারবো না। ঠিক আছে, তাহলে আসলে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আজকের টপিকটা কি ছিল, হোম বেসড ম্যানেজমেন্ট, অকুপেশন থেরাপি ম্যানেজমেন্ট। বাসায় কিভাবে বাচ্চাকে সার্ভিস দিবেন, থেরাপিটা দিবেন, কিভাবে বাসাটাকে ম্যানেজ করবেন, এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে দয়া করে আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আপনার হোম এনভায়রনমেন্টটা বাচ্চার জন্য যেন একদম ওটি ফ্রেন্ডলি হয়, সেভাবে তৈরি করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে রমজানের শুভেচ্ছা। ফিলিস্তিনের জন্য দোয়া করবেন, ফিলিস্তিনের বিজয় নিশ্চিতের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।